আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। নারায়ণ দেবনাথ ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েছে, খুব দীর্ঘ সময় ছাত্র আন্দোলন করেছিলেন, ঘটনা হয়তো তা না, তার চাইতে কম সময়ের জন্য যুব আন্দোলন করেছে। মূলত কৃষক আন্দোলনের মধ্য দিয়ে তিনি প্রথমত সোনামুড়া, পরবর্তী সময়ে ত্রিপুরা কৃষক এবং গণতান্ত্রিক আন্দোলনের কাছে পরিচিতি লাভ করেন, গ্রহণযোগ্যতা অর্জন করেন। আমার মনে আছে জরুরি অবস্থার সময় একদিনের জন্য তাদের বাড়িতে আমাকে আত্মগোপনে থাকবার ব্যবস্থা করেছে। বাড়িটা নলচর বাজার অতিক্রম করে মেলাঘরের দিকে ঝেঁকে, খুব বেশি দূর না, বাদিকে একটা উঁচু টিলা, প্রচুর গাছগাছালি, একেবারে খারাপ টিলা বলা যায়। অন্য একটা জায়গায় আমি আত্মগোপনে ছিলাম, সেখান থেকে নারায়ণী সূর্য উদয়ের আগে আমাকে তার বাড়িতে নিয়ে এসেছিলেন, কারণ সন্ধ্যার পর সোনামুড়া মহকুমাতে আমাদের আরো দুজন আত্মগোপনে থেকে পার্টির কাজ পরিচালনা করার চেষ্টা করছিলেন, তাদের সাথে আমাকে মিলিত হতে হবে। তারা যেখানে আছেন নারায়ণী আমাকে নিয়ে এই বাড়িতে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে দারিদ্র্যের মধ্যে থেকেও তৎকালীন পরিস্থিতি, আজকে যে নারায়ণের পরিবার পরিজন বা তাদের যে অবস্থা পারে সেদিনের সঙ্গে তুলনা করলে পরে তার কোনো মিল নেই, এটা রাত্রদিন ফারাক। তো একটাই ঘর, বড় ঘর, তার সঙ্গে পুরো ছোট একটা একচালা ঘর, রান্নাঘর। নারায়ণের বাবা মা তখন জীবিত ছিলেন, এক ঘরেই সবাই থাকতেন, ওখানেই পড়াশোনা, ওখানেই রান্না, ওখানেই খাওয়া। উপরে জলের কোনো ব্যবস্থা নেই। একদিক দিয়ে যেমন মাস অতিবাহিত হয়েছে, তিনটা কৃষি এবং কৃষকদের স্বার্থের পরিপন্থী কেন্দ্রীয় সরকারের আইন, যেটা মূলত বড় পুঁজি দেশি বিদেশি তাদের স্বার্থ রক্ষা করার জন্যই সবই তারা দখল করে নিয়েছে। এখন বাকি আছে কৃষি এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত ভূমি, এটার সুযোগ করে দেওয়ার জন্য নতুন আইন, এটা প্রত্যাহার করতে হবে, নতুন করে আইন তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল, এটা এখন আইন তৈরি হয়নি, এটা প্রত্যাহার করতে হবে। এটা ঘটনা স্বাধীনতার পর ভারতবর্ষে কৃষকদের লাগাতার এটা আন্দোলন গত ৭২-৭৩ বছরে হয়। এবং এটাও ঘটনা, এই আন্দোলনকে ভিত্তি করে দেখতে দেখতে প্রায় ৫০০-এর মতো নানা ধরনের কৃষকদের মধ্যে কাজ করে সংগঠন, তারা একটা জায়গায় এসছেন। সবার ভাবনা চিন্তা একরকম, একটু মনে করার কোনো কারণ নেই। নানা অংশ এই আইনগুলির সঙ্গে তাদের স্বার্থ পূর্ণাত্মকভাবে যুক্ত। তারা মনে করেছেন একসাথে থাকতে করে যদি এটাকে বাতিল করা যায়, আমি লড়াই করবো। তারা এসছে। আমরা ত্রিপুরায় কি করছি এখন, ওখান থেকে প্রায় প্রতি সপ্তাহেই কর্মসূচি আসছে, আমাদের করতে হচ্ছে। এবং এটা কি, এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সলিডারিটি প্রোগ্রাম। সারা ভারতবর্ষের এই যে সংযুক্ত কৃষক আন্দোলনের মোর্চা তৈরি হয়েছে, তারা প্রায় পারলে প্রতিদিনই কোনো না কোনো এই আন্দোলনটা জীবনী শক্তি ধরে রাখবার জন্য
কর্মসূচি উপস্থিত করছেন, এটা আমাদের করতে হচ্ছে। ত্রিপুরায় সমস্ত বাধা বিপত্তি, সন্ত্রাস, কোভিড এগুলি উপেক্ষা করেও আমাদের এখানে কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্র যুব, মহিলা তাদের সম্মেলনের মধ্য দিয়ে আমরা বাস্তবায়িত রূপায়িত করার চেষ্টা করছি। কিন্তু এখানে আমার যেটা প্রশ্ন, এটা উপর নির্ভর করে কৃষকদের ত্রিপুরার যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য যদি আমরা ভিন্নভাবে নতুন ধরনের স্লোগান দিয়ে আন্দোলন সংগঠিত করতে না পারি, শুধু সলিডারিটি প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু এখানকার কৃষক ঐক্য তাকে সংহত রাখা এবং তার বিশ্বাস রক্ষা করে নতুনদের টেনে আনা, এই সরকারের অনিচ্ছুক হাত থেকে প্রয়োজনীয় দাবিগুলি আদায় করা অসম্ভব হয়ে যাবে। কারণ পবিত্র উল্লেখ করেছেন কি সমস্যা ত্রিপুরার কৃষকরা এখন ভোগ করছে, এবং এই সমস্যাগুলো কার? মাঝারি কৃষক, গরিব কৃষক, প্রান্তিক চাষী, কৃষি মজুর। বিটের ধান নাই, সার নাই, ভর্তুকি নাই, পেস্টিসাইড নাই, সেচের যে প্রকল্প তৈরি হয়েছিল 98% মানে কৃষিযোগ্য জমিতে বাঁধন সরকার নিয়ে গেছিল অনেক জায়গাতে, অর্ধেক নাও অর্ধেকের কাছাকাছি এগুলো নষ্ট হয়ে পড়ে আছে, সারাই হচ্ছে না, ফসলের ন্যায্য দাম পায় না। কিনছেন, শুনছিলেন বলছিলেন যে এটা নিয়ে সেখানে ধোঁকাবাজি চলছে, লুট চলছে। ব্যাংক থেকে কৃষক ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়ার ক্ষেত্রে বামফ্রন্ট সরকার যে সুযোগ করে দিয়েছিল, এখন সেই ঋণ তারা পান না। ভারত সরকার যে ঘোষণাগুলি দিয়েছে, কাগজে পত্রের বিজ্ঞাপন দিয়ে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রীর ছবি চেপে নানা কথা বলছেন, কিন্তু কৃষকদের জীবনের প্রাথমিক অভিজ্ঞতা হচ্ছে তারা কিন্তু এই সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য যে সুযোগগুলো ঘোষণা করা হয়েছে এগুলি তারা পাচ্ছে না। যেটা আমাদের সময় দেওয়ার ব্যবস্থা ছিল, এখন এগুলো আপনার বন্ধ হয়ে যাচ্ছে। বা একই যন্ত্র এক হাতে দিয়ে আর হাতে মধ্যে বিক্রি চলে আসছে, প্রতিদিন উঠেছে, বছর ৪ আগে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা ঠিক আছে জাতীয় স্তরে যে আন্দোলনটা চলেছে আমাদেরই আছে, তাছাড়া আমাদের যখন যখন ডাক আছে সেই ডাকে সারা দিয়ে এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করি। কিন্তু আমাদের রাজ্যের এখন যে জ্বলন্ত সমস্যাগুলো এই সরকারটা আসার পর তৈরি হয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে কোভিডের কারণে এখন যেটা হচ্ছে কাজে নাই, রোজগার নাই, খাদ্য নাই, ঔষধ নাই, চিকিৎসা নাই, এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এই জায়গা থেকে বেরোবার জন্য কৃষক সংগঠনকে, এটা সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ক্ষেত্রজীবী তিনটা সংগঠনকে তার প্রেসিডেন্ট সংগঠনের মঞ্চে আবার সংঘবদ্ধ ভাবে এলাকা ধরে তৈরি করে সোনামুড়ায় যে বিষয়টা কৃষকদের জন্য জরুরি, বিলোনিয়া নাম হতে পারে, আবার বিলোনিয়া কৃষকদের জন্য যে বিষয়টা জরুরি, ধর্মরকম বিষয় আসতে পারে। কাজে সারা রাতের জন্য সাধারণভাবে ৩-৪টা বিষয় থাকবে, হয়তো কমা, কিন্তু মহকুমা ধরে, ব্লক ধরে, ব্লকের মধ্যে কৃষক অধ্যুষিত যে এলাকা, কৃষিকাজ হয় সেই এলাকার সমস্যার গভীরে গিয়ে কৃষি কাজের সাথে যারা যুক্ত, তাদের কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত রেখে তাদের মনের কথা বের করে তারা কি চান, কি করা উচিত, কি করতে হবে, তারা কত দূর যেতে পারেন, এটা জেনে নিয়ে যদি আমরা সেই ধরনের দাবি সনদ তৈরি করতে না পারি, দাবি সনদ মানে 50 দফা, 1টা 2টা 3টা, এবং সেটা কি হবে, রিয়েলাইজ অবাস্তব না, আকাশ থেকে চাপ পেরে যাওয়ার কথা না, সমাজতন্ত্রের কথা এখন বলছি না, পুঁজিবাদ ধ্বংসের কথা এই জায়গায় বললে পরে কৃষকের মাথায় একদিকে তুলবে, এক কান দিয়ে আরেক কান দিয়ে বেরিয়ে দেবে। তার মাঠের মধ্যে এখনকার যে
মূল সমস্যাগুলি তার উপর ভিত্তি করে দুটা তিনটা চারটা এরকম দাবি তৈরি করে গ্রাম ভিত্তিক, ব্লক ভিত্তিক, মহকুমা ভিত্তিক এবং তার থেকে কিছু কমন ডিমান্ড রাজ্য ভিত্তিক আসতে বাধ্য। ট্রাইবাল এলাকায় এক ধরনের সমস্যা, বিশ্ব এলাকায় এক ধরনের সমস্যা, অথবা ট্রাইবাল না শুধু অনুপযোগী অংশের কৃষকরা বসবাস করেন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই কাজটা যদি আমরা এখনই হাতে নিতে না পারি, একটা সময় কিন্তু কৃষকদের মধ্যে হতাশা তৈরি হবে। দেখবেন তারা বলবে আমরা তো শুধু দিল্লির ডাকে যাচ্ছি, আমাদের কথা নিয়ে তো আপনারা কিছু ভাবছেন না, কতবার দিল্লির ডাকে আগে চলে যাবে। এটা ঠিক আছে, এখন 10-15 মিনিট দাঁড়িয়ে আমরা চলে যাচ্ছি, এর চেয়ে বেশি সময় বলা যায় না। যেমন অনেকদিন পর পড়াতে দেখা গেল রাজভবনের সামনে যে বিক্ষোভটা হলো ভালো, প্রায় 2000-এর মতো মানুষ গ্রাম থেকে এসছে। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যুব অংশকে সেদিন ভালো লেগেছিলাম। যুব মানে এরা কৃষির সঙ্গে বাবার সাথে গ্রামের মধ্যে অধিকাংশ যুক্ত, কিন্তু এটা তো সবসময় আসবে না। যেই মাত্র আপনি স্থানীয় ইস্যুর উপর ভোট করতে শুরু করবেন দেখবেন এটার মধ্যে একটা নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। এই জায়গাটাতে যাওয়ার জন্য আর সময় নষ্ট না করে আমাদের এখনই উদ্যোগ গ্রহণ করা। এটা হচ্ছে কৃষক আন্দোলনের সংগঠক হিসাবে নারায়ণের কাজের দ্বারা যান্ত্রিক যে বৈশিষ্ট্য সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু কথা এটা আমার মস্তিষ্ক প্রশ্ন। আজকের পরিস্থিতিতে এটা অত্যন্ত জরুরি। তাই নারায়ণের প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আজকে যে স্মরণ সভা, এটাকে আনুষ্ঠানিকতায় যদি আমরা আবদ্ধ রাখতে না চাই, প্রকৃত অর্থে মনের প্রাণে কমরেড নারায়ণ দেবনাথ যেভাবে কৃষকদের মধ্যে কাজ করার চেষ্টা করেছেন, কৃষি এবং কৃষকের সমস্যা সুরাহার জন্য এই কাজ অসম্পূর্ণ। এবং এই আমাদের দেশে যে সরকারটা বিজয়ীতে চলছে তারা যতদিন থাকবে এটা অসম্পূর্ণ থাকবে, সেটা সারাবার লড়াই, এটা বৃহত্তর লড়াই। আজকের পরিস্থিতিতে এই যে সমস্যাগুলো এগুলো থেকে ধীরে ধীরে উত্তরণের জন্য আমাদের কিন্তু এখনই এই কাজটা হাতে নেওয়া দরকার। এটা যদি আমরা নিতে পারি দেখবেন গ্রামের আন্দোলনের চেহারা পাল্টে যাচ্ছে, অংশগ্রহণের সংখ্যা বাড়ছে। আক্রমণ আসছে কিছু, গত 3 বছর ধরে যে আক্রমণটা চলছিল, আক্রান্ত রক্তাক্ত, থানায় যাচ্ছে, মামলা নিচ্ছে না, হাসপাতালেও ভর্তি হতে পারছে না, গ্রাম ছাড়ছে। কিন্তু গত মাস দেড় যেমন আমরা কি লক্ষ্য করছি, প্রত্যাঘাত সংবাদ সব জায়গায় আক্রান্ত হয়েছে। কেন কি অন্যায় করছে? আমাদের দাবিতে আমরা আন্দোলন করছি। কেন পোস্টার লাগতে হবে? কেন আমরা দাঁড়িয়ে 8 ঘন্টা দেখাতে পারবো না? আমরা তো কারণ মাথায় রাখতে পারছি না, আমাদের গলা আমাদের জায়গাটা ঝুলিয়েছি। কেন না ওরা যাবে ঘটনা জানা উপর থেকে তাকে খুব বসিয়ে দেবে, সেখানে একেবারে ঘাসের ধোয়া থেকে কাজ করে করে এখানে। এবং এই যে সঠিক জায়গায় সঠিক স্লোগান উপস্থিত করে আন্দোলনের ধরনটা কি হবে সেটা নির্ধারণ করে মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হওয়া, এটা সম্ভব না মানুষের মধ্যে দিয়ে সঙ্গে থেকে মানুষের মনের ভেতরে ঢুকে তাদের যে মনের কথা এটাকে যদি ভেদ করে আনা। নারায়ণ প্রথম দিকে শেষের দিকে কথা আমি বলতে পারবো না। যখন আজকের পৃষ্ঠে কৃষক আন্দোলনের সাথে মূলত সোনামুড়া মহকুমায় কাজ করছিলেন, এই ধারা এই পদ্ধতিতে কিন্তু কাজ করতে অভ্যস্ত ছিল। আমি কথা বলছি এই কারণে আজকে যারা কৃষক আন্দোলনের সঙ্গে এই জায়গাটা যদি আমরা যেতে না পারি যারা সংগঠন, তাহলে কিন্তু সেইভাবে নাড়া দেওয়া যাবে। এটা বুঝতে হবে আমাদের ত্রিপুরার গণভিত্তিকার মূল জায়গাটা হচ্ছে গ্রামের। এবং আমাদের এখানে আমি আগেই বলেছি সেই অর্থে ধনী কৃষক খুব সংখ্যায় কম। বিবেক চক্রবর্তী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, আমি যখন বিধানসভার সদস্য হিসাবে, আমার এখনো মনে আছে
তথ্য জানবার জন্য আমার একটা প্রশ্ন ছিল, এবং এটা ছিল আনসার, অর্থাৎ এটা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিধানসভা ভোটে দাঁড়িয়ে উত্তর দিতে হয় না, এটা লিখিত উত্তর দেয়। তাতে কৃষকদের নানা অংশের মধ্যে ধনী কৃষক কত ত্রিপুরায় এবং কাদের ধনী কৃষক বলা হয় ত্রিপুরা সরকার যে মানে ঠিক করেছে এই সম্পর্কে তথ্য জানতে চেয়েছিলাম। সেই সময়ে বিধানসভায় ত্রিপুরের দায়িত্ব আমি পালন করছিলাম। হিসাবটা আমার এখন মনে আছে 16 জন ধনী কৃষকের সংখ্যা দেওয়া হয়েছে, এবং তাদের যে রেসিস্টটা ভারতবর্ষের বড় বড় রাজ্যগুলো সাধারণভাবে আমাদের কৃষক আন্দোলনের যে দলিল, তাতে তাদেরকে আমরা ধনী কৃষক বলবো, এবং সেটার উপর দাঁড়িয়ে ধনী কৃষক চিহ্নিত আমাদের রাজ্যে এই যে 16 জন, সেদিন সরকারের পক্ষ থেকে বিধানসভার সামনে লিখিত উত্তরে বলা হয়েছিল এটা বিড়ালে পড়ে গেল। উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, মধ্য ভারত বলুন, এমনকি পশ্চিমবঙ্গ, সেখানকার ধনী কৃষকের সঙ্গে ত্রিপুরার ধনী কৃষকের কিন্তু কোনো মিল ছিল না, তুলনামূলক ভাবে তারা। কিন্তু আমাদের এখানে মূল হচ্ছে যাদের কথা বললাম, মাঝারি কৃষক, গরিব কৃষক, প্রান্তিক কৃষক, এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে কৃষি শ্রম। তাহলে এই জায়গাটাতে এখানটায় যদি আমরা নাড়া দিতে না, এবং এই জায়গাটা নাড়া দেওয়া সম্ভব হয়েছিল বলেই কিন্তু বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে। এই জায়গাটা নাড়া দিতে না পারলে পর বামফ্রন্ট সরকার ত্রিপুরায় তৈরি করা, আর প্রথম দিকে 10 বছর মাঝে আধা কৃষি ছিল সন্ত্রাস, এখন আমরা কৃষি সুলভ করি, তখন ওটাকে আমরা বলতাম আধা কৃষি ছিল সন্ত্রাস। এটার থেকে মানে উত্তরণ লাভ করে পরবর্তী সময়ে একে নাগারে 25 বছর বামফ্রন্ট সরকার অসম্ভব ভিত্তিটা কি তৈরি আছে। আমি কথা একটা বলছি, আজকে আমরা কি করছি, এরকম কথা বলে কিন্তু ঠান্ডার মানে দাঙ্গাটা এদের কিন্তু এখন দেখা যাচ্ছে গত মাস দেড় যাবৎ প্রতিরূপ হচ্ছে। সরকার কোনো কোনো জায়গায় তাড়িয়ে দিচ্ছে, নিজের মাথার রক্ত ঝরছে, এদেরকে মোকাবেলা করতেছে, তাদেরও কোনো কোনো জায়গায় কাউকে কাউকে ক্ষত বিক্ষত হতে হচ্ছে। তারপর থানায় যাচ্ছে, ঘেরাও করছে, বিক্ষোভ জানাচ্ছে। কি ব্যাপার? আমরা তো আপনাদের জানিয়ে এসছি, পারমিশন আপনারা দেন না, নাও করে দেবো, আমরা তো অন্য কিছু করছি না, আমরা তো ঘন্টার পর ঘন্টা করছি না। তারা কি করে ঢুকে সমস্ত করতে পারছে আপনাদের ঢুকের সামনে? ওখানে 8 ঘন্টা 45 মিনিট বিক্ষোভ হচ্ছে। এটা কিন্তু একটা নিউ সিমটম। আমাদের অনেকেই অনেক সময় অনেক বক্তৃতা বলেন এটা প্রস্তুতি নিতে হবে, আলোচনা করতে হবে, সেই ধরনের সংগঠন করতে হবে, এইগুলি করে প্রতিরোধ হয় না, জনগণকে বাদ দিয়ে হয় না। জনগণের চেতনার মধ্যে যদি বিষয়টা না আসে, তাহলে আমি আপনি চাইলেও কিছু করতে পারবো না। এটা আস্তে আস্তে আসতে শুরু করেছে। তার সঙ্গে যদি বৃহত্তম অংশের মানুষ যারা গ্রামে আসে, 100 জনের মধ্যে 71 জন, তাদের বড় অংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত, হয় উপজাতি কৃষক, না হয় অনুপজাতি কৃষক। এদের যে এই জীবন্ত বিষয়গুলি নিয়ে যদি এলাকায় থেকে আমরা কিছু করার চেষ্টা না করি, তাহলে পরে কিন্তু পরিস্থিতির মধ্যে পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটা এখন পরিমাণগত কিছু কিছু হচ্ছে, এটাকে গুণগত পরিবর্তনে নেওয়ার জন্য এই প্রক্রিয়াটা শুরু করছে। প্রতিটা বলেছে দেশের নির্বাচন না, এটা আমাদের মাথায় না। আমি তাকে বলবো এরপর কোনো বক্তৃতা হয় অন্তত নারায়ণের নাম বলে 30 তারিখ আমাদের যেগুলো ভাবে জিততে হবে সেটা যেন না বলে, ওটা কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য। যদি বলে যে দিল্লি দখল করতে হবে, দেশের নির্বাচন না হোক ভবিষ্যতে, এটি আমার বাবা শিখিয়ে গেছেন, এটা বলে ভুলে কিছু না। মাথায় যদি আবার এটা ঢুকে যে 5 বছর শেষ, দেশে আবার নির্বাচন যে কোনো ভাবে জিততে হবে, তাহলে ভোট 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 আর তার সঙ্গে হচ্ছে বুথ, এটাই মাথায় ঢুকবে, বাকিটা কিন্তু কিছু থাকবে না। এটা করা ঠিক অবশ্যই না, এটা করা ঠিক না। তাই নারায়ণ দেবনাথের স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা দেখানো সম্ভব হলে এই পদ্ধতিতে যদি কৃষক আন্দোলনের মধ্যে একটা মানে আজকের পরিস্থিতিতে ত্রিপুরা আমরা নূতন করে একটা জাগরণ তৈরি করবার জন্য গ্রাম ধরে ধরে একটা মহম্ময় সম্প্রদায় সম্ভব হবে। পরিস্থিতি একটা
এক মহকুমায় যেভাবে সম্ভব আর মহকুমায় নাও হতে পারে। ওই ওখানে যে কোনো আমরা করে করছি না এরকমও ভাবার দরকার নেই। আপনি আপনার গ্রামের এলাকার মানুষের মনোভাব, শাসক গোষ্ঠীর যে ভঙ্গি, এটা সবটা বিচারের মধ্যে রেখে ধীরে ধীরে এটা করার চেষ্টা করুন। তখন না আপনি চাইলেই তো 24 ঘন্টার দিন রাতকে 20 ঘন্টার ট্রেনে আনতে পারবেন। এটা রাজনৈতিক নিয়ম, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, এটাকে 10 ঘন্টা করতে পারবেন না। মানে জল চাইলেই চট করে বসালেই ফুটে না, এটা 100 ডিগ্রি ফারেনহাইট উত্তাপ হলে পরে বুদবুদ হয়, তারপরে চিনি চা পাতা দুধ দিলে পরে চা, এটা হবে না। তো দিতে পারে কিন্তু চায়ের টেস্ট পাবে। এই যে বিষয়টা, এটার নাম বিজ্ঞান। এই জায়গাটার মধ্যে থেকে আমাদের কিন্তু কাজটা করতে হবে। যদি কৃষকদের নাড়াতে পারে, যদি গ্রামকে আপনার নাড়া দিতে পারে, আগরতলাকে নাড়ানো কঠিন, ত্রিপুরাকে নাড়ানো কঠিন না। নারায়ণের জীবন থেকে এই শিক্ষা নিয়ে আমরা যদি এগোতে পারি, এটাই নারায়ণের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন হবে বলে আমার বিশ্বাস। জানা হলে পর এরকম দারিদ্র পীড়িত পরিবারের প্রথম সন্তান লেখাপড়া করছে, লাল ঝান্ডা কাঁধে নিয়ে এভাবে বাড়িঘর ছেড়ে কাজ করছে, জীবনের ঝুঁকি নিয়ে এভাবে সম্মুখীন করতে পারবে। সন্ধ্যার পর আমাকে যেখানে নিয়ে যাওয়া সেখানে কিন্তু আমাকে পৌঁছে দিয়েছে। সেই থেকে নারায়ণের সাথে আমার সান্নিধ্য বাড়তে থাকে। পরবর্তী সময়ে পার্টির সাংগঠনিক কাজে মাঝে মাঝেই সময় আমরা যেতে হতো। ওখানে যখন প্রথম 9 জন রূপালবন্দি তৈরি হয়, সম্ভবত নারায়ণী হয়েছিলেন প্রথম সম্পাদক। আমি যেটা আপনাদের সঙ্গে বলতে চাইছি, নারায়ণের সবচেয়ে বড় যেটা গুণ ছিল, কৃষক আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার পর পার্টির সাংগঠনিক কাজে গুরু দায়িত্বে পর্যায়ক্রমে গৃহীত হওয়ার সুবাদে বিশেষ করে তার মূল কাজের জায়গাটা ছিল গ্রাম, কৃষকদের। কখনো ক্ষেত মজুরি তৈরি হয় পরবর্তী সময়, কিন্তু বিভিন্ন সভাতে ঘোড়া সভার কথা বলছে, এই ধরনের সভা। আপনি যেটা লক্ষ্য করতাম, গ্রামের যে দ্বন্দ্বগুলো, কন্ট্রাডিকশন, কারণ আমাদের কৃষকদের মধ্যে নানা স্তরের কৃষক, যদিও বেশিরভাগটাই মাঝারি কৃষক, গরিব কৃষক, প্রান্তিক চাষী, আর হাতে গোনা কিছু একটু বড় ধরনের কৃষক। তাদের যে ধনী কৃষক আমরা যেভাবে ব্যাখ্যা করি, সেই পর্যায়ে ত্রিপুরায় সেই সংখ্যক মানে উল্লেখযোগ্য সংখ্যক ধনী কৃষক তখনও যেমন ছিল না, এখন হয়তো খানিকটা ভালো বাড়তে পারে, বিরাট সংখ্যা। কিন্তু এদের যে সমস্যাগুলো কিন্তু একরকম না। মাঝারি কৃষক, প্রান্তিক চাষী, গরিব কৃষক, তারপরে তো যেটা আছে ভাত চাষ করেন এবং কৃষি মজুর, তাদের এক একজনের সমস্যা এক এক রকম। গ্রামে যখন যেত, যে গ্রামের সভাপতি এই বিভিন্ন অংশের যে কৃষির সাথে যুক্ত মানুষ, তাদের সমস্যাগুলি যা করছে বিশ্লেষণ করে এবং সেই কারণে কৃষকদের মূল সমস্যাটা কি, তৎকালীন পরিস্থিতি, এবং কোন সমস্যাটাকে বিক্রি করে দাবি সামনে এনে যদি আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে গোটা গ্রামটাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সঙ্গে নেওয়া যাবে। এই যে বিশ্লেষণী ক্ষমতা, দূরদর্শিতা, এটা অনেকের মধ্যেই এখনো অনুপস্থিত। সেই সময় তার বয়স খুব কম, তখন থেকে কিন্তু
আমার যে তখন অভিজ্ঞতাটা মারাত্মক কিছু ছিল ঘটনা তা না, কিন্তু আমার উপলব্ধির মধ্যে এটা এসেছিল। কিন্তু দারুণ ঘটনা, একটা অসাধারণ বন্ধু এবং ব্যাখ্যা যেত তার এই বিশ্লেষণ থেকে পার্টির সামনে যে প্রস্তাবটা সে উপস্থিত করতো যে এই গ্রাম এই এলাকাতে কৃষকদের এই অংশের এই সমস্যাটা হচ্ছে মূল সমস্যা, গোটা গ্রাম কোনো না কোনো ভাবে এই সমস্যাটা বৃদ্ধি হচ্ছে, আমরা যদি এটার উপর ভিত্তি করে এই দাবি সামনে রেখে একটা কিছু করার চেষ্টা করি, গ্রামের মানুষকে আমরা আমাদের সঙ্গে নিতে পারি, পার্টি গ্রহণ করছে। এইভাবে একটার পর একটা গ্রাম কাজের মধ্য দিয়ে আমাদের লাল ঝান্ডার প্রতি কৃষক জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে দারুণ সাফল্য। নারায়ণের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি, এবং এই সময়তে কমরেড নারায়ণ অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করতে পারতেন। এই মৃত্যু আমাদের কাছে প্রচন্ড ক্ষতিকারক বলা যেতে পারে, কিন্তু মৃত্যু তো প্রকৃতির নিয়মেই অবধারিত, কিন্তু কিছু মৃত্যু আছে আমরা যেটাকে মেনে নিতে পারি, যারা খুব আপনজন আমাদের মেনে নিতে কষ্ট হয়। তাই নারায়ণ জনতাদের ছেলেকে বলবো, সে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, যদিও সে এখানে একটা ছোটখাটো ব্যবসা করছে, সেই যুব আন্দোলনের অন্যতম নেতৃত্ব। তাই এই বাবার আদর্শ তাকে টিকিয়ে রাখার জন্য, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে তাদের পরিবার সেই দায়িত্ব নিয়ে কাজ করবেন। আমরা তাদের কাছে এই আহ্বান রাখবো। আমরা আছি এই পরিবারের সঙ্গে, নারায়ণ নেই আমাদের মধ্যে, আমরা যে কোনো সুবিধা অসুবিধায় তোমরা কথা বলবে, আমরা কিভাবে তোমাদের সাহায্য করতে পারি সেটা সংক্ষেপে বলতে গেলে যদি বলতে হয়, কমরেড নারায়ণ জনতার সঙ্গে আমার পরিচয় বলা যেতে পারে 1973 সাল থেকে। সে যুব আন্দোলনের সঙ্গে খানিক সময়ের জন্য যুক্ত হয়েছিলেন। 1975 সালের জরুরি অবস্থার সময়তে আমাকে তখন কমরেড সরকার নেই, মানিক সরকার নেই, খগেন দাস নেই, তারা গ্রেপ্তার হয়ে গেছেন। আমি সহ সম্পাদক ছিলাম, তাকে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। এই নারায়ণের বাড়িতে থেকে মেলাঘর এবং লঞ্চর এই সমস্ত এলাকাতে কয়েকদিন থেকে কাজ করতে হয়েছিল। তাই তাকে আরো ঘনিষ্ঠভাবে জানার, তার পরিবারের সঙ্গে থেকে আমার সুযোগ হয়েছে। সে তখন যা বলেছিল, আমি ছাত্র আন্দোলন বেশি দিন করিনি, মূলত আমাদের কৃষক আন্দোলনের অন্যতম নেতা বলা যেতে পারে, রাজ্যের অন্যতম সংগঠক, একসময় রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন কমরেড সমর চৌধুরী। নারায়ণ কমরেড সমর চৌধুরীর সঙ্গে গোটা সোনামুড়া এলাকায় চষে হয়ে গেছে। সমতা তার সঙ্গে সবসময় নিয়ে যেত, এবং যে কারণে সে একেবারে যুব অবস্থাতেই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত। যদি এক কথা বলতে হয়, অত্যন্ত সংগ্রামী এবং সাহসী কৃষক আন্দোলনের নেতা। তিনি এই সংগ্রামের ময়দানে যখনই তিনি অংশগ্রহণ করেছেন, সেই শুরু থেকেই জীবনের শেষ লগ্ন পর্যন্ত তিনি এই সংগ্রামে সাথী হয়ে তিনি লড়াই করে গেছেন। এবং এই কমরেড নারায়ণ দেবনাথ, আমিও নিজের দেশ আগে থেকে আমি জানতাম, আর এছাড়া দেশের সময় এই সংগঠনে যুক্ত হওয়ার পর এই অল্প কয়েকটা সবাই, সংগঠনের সবাই তার বক্তব্য শোনার আমার শুরু হয়েছে। এক কথা আমরা আমি বলবো যে তিনি যুক্তি সহকারে
পরিস্থিতি এবং সমস্যার উপর তিনি তুলে ধরার চেষ্টা করছেন এবং একটা নির্ভীক সাহসের সঙ্গে ঘনিষ্ঠভাবে ভূমিকা নেওয়ার জন্য তিনি এই ধরনের কথাবার্তাও সবাই তিনি বলতেন, অর্থাৎ মাথা নত করে নয়, এই সংগ্রামে এগিয়ে নেওয়ার জন্য সর্বদাই তিনি প্রস্তুত ছিলেন, তার বক্তব্যের মধ্যে ফিরে আসতো। এবং এমন একটা সময় আমরা যাকে হারিয়েছি, যখন সারা দেশের গরিব মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, গরিব মানুষের পেটে লাঠি মারবার জন্য নানা কায়দায় নানাভাবে মানুষের উপরে আক্রমণ নামিয়ে আনছে। ঠিক তেমনি আমাদের রাজ্যে গত 3.5 বছরে এটা আমাদের সকলেরই অভিজ্ঞতার মধ্যে রয়েছে, কি করে গত 3.5 বছরে এই রাজ্যের সমস্যার মানুষ, সমাজের মানুষের উপর আক্রমণ, অত্যাচার, অবিচার করা হচ্ছে। এই ধারাবাহিক তাদের এই আক্রমণ এখনো অব্যাহত রয়েছে। একটা ফেসিস বা না হোক ভারতের ফেসিসের রাইট হয়, এখানকার গণতন্ত্রকে অবরুদ্ধ করছে, মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিচ্ছে। এখন রাজ্যের অর্থনৈতিক বিভৎস অবস্থায় চলে যাচ্ছে, গরিব কাজ পাচ্ছে না। এইরকম অস্বাভাবিক অবস্থার মধ্যে গিয়েছে শ্রমিক গরিব অংশের নির্বিচিত মানুষের যে নিপীড়িত মানুষের যে ঐক্যবদ্ধ সংগ্রামটাকে আরো তীব্র করার যে প্রশ্নতা হয়েছে, সেই জায়গায় এরকম একটা নেতাকে আমরা হারিয়ে আমাদের একটা ক্ষতি হলো, এটা অস্বীকার কোনো ইয়ে নেই। কাজে তারপরে আমি বলবো যে এই লড়াই আমাদের তাকে সামনে স্মরণ রেখে আমাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ অত্যাচার, অবিচার যে চলছে তাকে কোনো মতেই আমরা মেনে নিতে পারবো না। কাজে লড়াই আমরা চালাবো।